হর্ষ দত্ত মহাশয়কে আমরা সম্মাননা জ্ঞাপন করব। যখন চান্দ্রী সান্যাল তালুকদার দেখতে পাচ্ছেন, শ্রী নারায়ণ সান্যালের দৌহিত্রী, যখন ওর 6 মাস, ঠিক অন্নপ্রাশনের পরের দিনে কিন্তু শ্রী নারায়ণ সান্যাল আমাদের ছেড়ে চলে গিয়েছিলেন। ওকে কোলে নিয়ে ছবিটি কিন্তু তার জীবনের শেষ ছবি আমাদের কাছে থেকে গেছে। এবার বিশ্বজিৎ, শ্রী বিশ্বজিৎ মতিলাল, তাকে আমরা সম্মাননা জ্ঞাপন করব। চান্দ্রীর হাত দিয়েই আমরা এই পর্বটি করব, কারণ ভীষণ আদরের ছিলেন, নারায়ণ সান্যালের অত্যন্ত আদরের ছিলেন চান্দ্রী। এবার আমরা কিছু সংক্ষিপ্ত বক্তব্য শুনব। প্রথমেই ডক্টর পবিত্র সরকারের কাছে যাব। মঞ্চে উপস্থিত বিশ্বজিৎ, হর্ষ, মৌ, চাঁদনী আর আপনারা, নারায়ণদার 101 বছর হলো। তো এই মানুষটির বর্ণাঢ্য জীবন এবং সৃষ্টি, এ সম্বন্ধে তো আপনারা সকলেই অবহিত। আমরা খুব অল্প বয়সে তার বকুলতলা পিএল ক্যাম্প দিয়ে শুরু করেছিলাম। তখনই মনে হয়েছিল যে অসাধারণ এক লেখক এলেন। তারপর থেকে অজস্র বই, সে নানান ধরনের বই, তার তো পাঠ্য বইও আছে, ইংরেজি, বাংলায়, সিভিল ইঞ্জিনিয়ারিং সম্বন্ধে, নগর পরিকল্পনা সম্বন্ধে পাঠ্য বইও আছে, এস্টিমেটিং সম্বন্ধে বই আছে। আশ্চর্য ব্যাপার। এখানে নিশ্চয়ই আমি সকালে ফোনে কথা হচ্ছিল, রঞ্জন প্রসাদ, আরেকজন গুণী শিল্পী এবং লেখক, সে প্রায় নারায়ণদার মন্ত্রশিষ্যের মতো, সেও বলছিল যে এই বর্ণাঢ্য মানুষ, সিভিল ইঞ্জিনিয়ার, কলেজ থেকে পাশ করেছিলেন, সম্ভবত বাদল সরকারেরও সহপাঠী ছিলেন যতদূর মনে হয়, এটুকু শুনেছি আমি। দুজনেরই শতবর্ষ পার হলো। তো এত বিচিত্রমুখী লেখক সত্যি সত্যি বাংলা সাহিত্যে খুব কম এসছেন, এবং গবেষণাধর্মী লেখা, অপরূপা, অজন্তা, বা এমনকি এরোটিক ইন্ডিয়ান টেম্পলস, ভারতীয় মন্দিরের যে যৌনতা, তার সম্বন্ধে ইংরেজিতে বই আছে। যে গল্প উপন্যাসের কথা তো ছেড়ে দিলাম, ঐতিহাসিক উপন্যাস, সমকালীন উপন্যাস, আবার সেই অল স্ট্যানলি গার্নারের, আমার প্রিয় একজন ডিটেকটিভ লেখক, পেরি মেজনের বই, যে কাঁটা সিরিজ, সে মুগ্ধ হয়ে পড়েছে। অর্থাৎ একই সঙ্গে গভীর গম্ভীর গবেষণাধর্মী রচনা, সেই সঙ্গে সঙ্গে মনোরঞ্জক অজস্র লেখা, প্রফেশনাল লেখা, তার জীবিকার, এইরকম লেখক আমি দেখিনি। আমার সঙ্গে তার একটা অদ্ভুত ধরনের যোগাযোগ ছিল। তিনি মাঝে মাঝে আমাকে চিঠি লিখতেন, এই শব্দটা কোত্থেকে এলো, শব্দ সম্বন্ধে, ভাষা সম্বন্ধে নারায়ণদার একটা অদ্ভুত ধরনের আগ্রহ ছিল।
সুনীতিবাবু তার খুব শ্রদ্ধেয় মানুষ। সুনীতিবাবুকে নিয়ে তার নানা গল্প আছে, সেটা আপনারা জানেন, আমাদের সকলের গুরুদেব এবং আচার্য। তো আমাকেও তিনি চিঠি লিখতেন, সেই চিঠি আমি যত্ন করে রাখি, না আছে নিশ্চয়ই কোথাও, যাতে এই শব্দটা আমি তৈরি করতে পারি কি না, এই শব্দটা কোত্থেকে এলো, এইরকম বেশ এনভেলপের মধ্যে চিঠি লিখতেন। আমি তার উত্তর দিতাম, হয়তো সে চিঠিগুলোও কোথাও আছে বা হারিয়ে গেছে। তো এইরকম একটা এই ধরনের জিজ্ঞাসু মানুষও আমি খুব কম দেখেছি। অর্থাৎ লেখকরা নানান ধরনের অনেক আত্মতৃপ্ত লেখক থাকেন, যা করছি আর কিছু জানার নেই, আমার যা আছে। নারায়ণদার মধ্যে দেখতাম এরকম সব সময়ে নানান ধরনের জিজ্ঞাসা তৈরি আছে। এই জন্য মানুষটিকে আমার খুব ভালো লাগতো। তার বাড়িতে গেছি, আনন্দের, তার সঙ্গ ছিল খুবই আনন্দের, স্নেহ পেয়েছি। ফলে এই 101 বছরে তার প্রতি আমার শ্রদ্ধা এবং প্রণাম জানাতে আমার ভালো লাগছে। এই সুযোগটা মানিকতলা সম্প্রীতি আমাকে করে দিলেন, তার জন্য তাদের আমি ধন্যবাদ জানাই। আপনারা সবাই ভালো থাকুন, নমস্কার। অনেক ধন্যবাদ ডক্টর পবিত্র সরকারকে। পরবর্তী কিছু বক্তব্যের জন্য আমরা কার কাছে যাব? শ্রী হর্ষ দত্ত। একসঙ্গে বললাম। শুভ সন্ধ্যা। আপনাদের সকলকে শ্রদ্ধা এবং নমস্কার। এখানে আমাদের প্রিয় পবিত্রদা নারায়ণ সান্যালের সাহিত্যকৃতি নিয়ে একটু ছুঁয়ে চলে গেলেন, কেন এইসব সভাতে বিশ্লেষণাত্মক আলোচনা করতে গেলে অনেকটা সময় লাগবে বলে উনি সব প্রসঙ্গই একটু একটু করে ছুঁয়ে চলে গেছেন। আমি সেদিকে আর যাচ্ছি না। আমি এই নারায়ণদার সঙ্গে আমার ব্যক্তিগত পরিচয় কীভাবে হলো এবং সেটা কোন স্তরে গিয়ে পৌঁছলো সেটা একটুখানি বলি। আমি যে পত্রিকায় চাকরি করতাম, খুঁজে দেখলাম যে সেই পত্রিকায় 1961 সালে, অর্থাৎ ওর পিএল ক্যাম্প বলে যে, এই বকুলতলা পিএল ক্যাম্প বলে যে বইটি 1955-তে বেরিয়েছিল, তার ঠিক 6 বছর পরে এই প্রথম দেশ পত্রিকায় ওর একটা প্রবন্ধ প্রকাশিত হচ্ছে, সেটার নাম হচ্ছে নৈমিষারণ্যের ডাক। 1962 সালে আবার আর একটা প্রবন্ধ প্রকাশিত হচ্ছে, সেটার নাম হচ্ছে নৈমিষারণ্যের উপকথা। আবার 1962 সালে আর একটা প্রবন্ধ প্রকাশিত হচ্ছে দণ্ডক শবরী। নৈমিষারণ্য এবং বিকর্ণকে নিয়ে গ্রন্থ সমালোচনা লিখছেন 1963। বক্রেশ্বরের একানে বুড়ো বলে 1963 সালে একটা প্রবন্ধ লিখছেন দেশ পত্রিকায়। বিয়ারকুল থেকে দীঘা 1964 সালে লেখা আরেকটি প্রবন্ধ। অজন্তা চিত্রে অজানিত রহস্য 1966 আরেকটি প্রবন্ধ। অজন্তা চিত্রের ব্যাকরণ 1966তেই আরেকটি প্রবন্ধ। ভ্রমণে ভিসার ভূমিকা 66 থেকে একেবারে প্রায় লাফ দিয়ে 1985। সেই 1985-তে আমি এই পত্রিকাতে, তখন আমার 1 বছর চাকরি হয়েছে। 1992 সালে লিখছেন আকবরী স্থাপত্যে ইন্দো ইসলামী শৈলী। আর 11 নম্বর প্রবন্ধ, যেটা ওইটাই মনে হয় লাস্ট, আর কোনো আমি কোথাও উল্লেখ পেলাম না, সেই প্রবন্ধটার নাম হচ্ছে একটুকু বাসা বাঙালির চিরকালের স্বপ্ন, ডিসেম্বর 2012।
এটা দেশ পত্রিকার একটি বিশেষ সংখ্যা হয়েছিল নতুন সহস্রাব্দের বাঙালি এই নামে। তো সেখানে বাঙালির বিভিন্ন রকমের আশা আকাঙ্ক্ষা দুর্ভোগ সমস্ত কিছু নিয়ে বিভিন্ন গুণীজন লেখা লিখেছিলেন। তার মধ্যে যখন এই বাড়িটা এলো, যেমন বলা হয় না, সাহেবের গাড়ি, মুসলমানের হাঁড়ি আর বাঙালির বাড়ি। এখন এই যে বাড়ির প্রতি আমাদের একটা অদ্ভুত টান, বাড়ির প্রতি আমাদের একটা মায়া মমত্ব, সেটা নিয়ে কে লিখতে পারেন, বেশ ব্যাপারটা জানেন, একটা বাড়ি কিভাবে তৈরি হয়, ছোট বাড়ি বড় বাড়ি ইত্যাদি যখন আলোচনা হচ্ছে, সেই সময় এই দেখুন 1992 পর আবার 2002 সালে ওকে লিখতে বলার পরিকল্পনা করা হলো, এবং সেটার ভার পড়লো আমারই উপরে যে ওকে রাজি করাতে হবে এই লেখার জন্য। চক্রবেড়িয়া রোডে থাকতেন, তখন তো আর এত মোবাইলের যুগ ছিল না, কোনো রকমের ল্যান্ডলাইনটা খুব সম্ভবত আমি দেশ পাবলিশিংয়ে অপুর বাবার কাছ থেকে জোগাড় করেছিলাম। অপু আজকে এখানে এসছে, বলবেও মনে হয় কিছু। তো ফোন করতে উনি বললেন যে কে বলছেন আপনি? তাই বললাম আমি আপনার হাঁটুর বয়সী একটি ছেলে আপনাকে ফোন করছি। বলে যে বাড়িতে না এলে আমি তো ফিরে দিয়ে মেপে ভাই দেখব হাঁটুর বয়সী কিনা, মানে আমার হাঁটুটা একটু বেশ উঁচুতে। দেখলাম যে প্রথম থেকেই খুব একটা আপন করে নেওয়ার যে একটা মানুষের ভিতরে স্বতঃপ্রবৃত্তি থাকে, সেটা ওর মধ্যে রয়েছে। তাই জন্য আমার ভয় ডরটা কেটে গেল। মনে হলো যে ওকে রাজি করাতে আমি পারবই। এতগুলো বছর উনি অন্য কোনো ম্যাগাজিনে লিখেছেন কিনা আমি বলতে পারবো না, ম্যাগাজিনে খুব বেশি লিখতেনও বলে মনে হয় না, কেন এত রকমের বই লিখতে হতো তাকে সারা বছর, প্রকাশকদের তাড়নায়। ম্যাগাজিনের জন্য বলতে গেলে পরবর্তীকালে অনেক জায়গায় বলছেনও যে আমি প্রাবন্ধিক নই, আমি প্রবন্ধ লিখিনি, কিন্তু এইখানে দেশ পত্রিকার সবকটাই প্রবন্ধ, এবং এই সবকটা প্রবন্ধই হচ্ছে সেই সবকটা উপন্যাসেরই বীজ। নৈমিষারণ্য বলুন, দণ্ডক সবরী বলুন, সব কিছু, এমনকি অপরূপা অজন্তা যে পরবর্তীকালে যে বইটা এত বিখ্যাত হয়েছিল, সেই বইটারও দুটি প্রবন্ধ এইখানে, মানে এই প্রবন্ধগুলোই বইয়ে আছে তা বলছি না, কিন্তু এই অজন্তা চিত্রের অজানিত রহস্য এবং অজন্তা চিত্রের ব্যাকরণ, এই দুটি প্রবন্ধ প্রকাশের গৌরব দেশ পত্রিকাতে ছিল আগেই। তো এই নতুন সহস্রাব্দের বাঙালি সংখ্যাটির জন্য উনি যে লেখাটি দিয়েছিলেন আমাদের, সেই লেখাটির নাম হচ্ছে ওই একটুকু ভাষা বাঙালির চিরকালের স্বপ্ন। অপূর্ব একটা কঠিন বিষয়কে কত রসগ্রাহী করে বলা যায়, ছবি টবি দিয়ে সেই প্রবন্ধটা আমি আবার পুরনো দেশ থেকে দেখলাম যে, এবং উনিও খুব খুশি হয়েছিলেন। পরবর্তীকালে আমাকে ফোন করে বলেছেন খুব সুন্দর সাজানো হয়েছে, খুব, তুমি একদিন এসো আমার বাড়িতে। কিন্তু দুর্ভাগ্যক্রমে চক্রবেড়িয়া রোডের বাড়িতে কখনো যাওয়া হয়নি, কিন্তু ওই ফোনে কখনো কখনো যোগাযোগ হয়েছে। রূপমঞ্জুরি কথা সাহিত্যের জন্য যখন 2000 সালে সম্মানিত হয়েছেন বঙ্কিম পুরস্কারে, খুব সম্ভবত আমি একটা ফোন করেছিলাম, এখন আর আমার মনে নেই, আমিও তো বৃদ্ধ হয়ে গেছি, তো সেই সময় মানে ফোনে কথা হয়েছিল। কিন্তু একটা বিষয়ে যেটা নারায়ণ সান্যাল নিজেও জানতেন, এবং আমরাও এটা সবসময় খেয়াল করতাম, যেহেতু একটা পত্রিকাতে থাকতে গেলে এই খেয়ালগুলো রাখতে হয়, তো যে একটা লেখকের যে চলমানতা, সেটা কিভাবে কিভাবে যাচ্ছে, একটা নদীর মতো কিভাবে কিভাবে এই চলমানতাটা যাচ্ছে। কেউ একমুখী, তাকে একবারই দাগিয়ে দেওয়া হচ্ছে ইনি এই হাস্যরসের লেখক, আবার কাউকে দাগিয়ে দেওয়া হচ্ছে ইনি রম্যরচনার লেখক, কাউকে বলা হচ্ছে ইনি খুব ভালো ছোট গল্পকার, কাউকে বলা হচ্ছে ইনি ভালো বড় কথা সাহিত্যিক। কিন্তু ওকে ঠিক এইভাবে কোনো বিষয়ে দাগানো যাচ্ছে না, কেন একটা বিষয় থেকে আরেকটা বিষয়ে মানে প্রায় লাফিয়ে লাফিয়ে যাচ্ছেন। আমার কাছে ওর যে কটা বই আছে তার মধ্যে আর্টিমিশিয়া বলে একটা বই রয়েছে,
একজন আপনার তখনকার দিনের ইটালির একমাত্র মহিলা শিল্পী যাকে নিয়ে এই বইটা লেখাছে, এটা তার একটা কৈফিয়ত দিয়েছেন যে ওর বড় মেয়ে অনিন্দিতা, তিনি মনে হয় সান ফ্রান্সিসকো থেকে আসছিলেন, তখন প্লেনে বই দেয়া হতো পড়ার জন্যে, লং জার্নিতে 8 ঘন্টা 9 ঘন্টার প্লেন জার্নিতে, সেই বইটা উনি পেপার ব্যাগ এনে বাবাকে দিয়েছিলেন। সেখান থেকে ওই আর্টিমিশিয়ার গল্পটা উনি তৈরি করলেন। সেইখানে কৈফিয়ত বলে একটা ভূমিকাতে লিখছেন যে বিষয় থেকে বিষয়ান্তরে সংক্রমণ আমার এক মজ্জাগত ব্যাধি। একটা অপূর্ব স্বীকারোক্তি। বিষয় থেকে বিষয়ান্তরে সংক্রমণ আমার এক মজ্জাগত ব্যাধি। ওর 150 কি 151 কি 152 বইয়ের সংখ্যা যাই হোক না কেন, আপনারা খুঁটিয়ে দেখলে দেখবেন যে যে সত্যি সত্যি এই সংক্রমক ব্যাধি থেকে উনি বের হতে চাননি। বের হতে চাননি এই জন্যে যে ওই রবীন্দ্রনাথের একটা আক্ষেপ আছে না, যে ওই আমার কবিতা আমি জানি গেলেও বিচিত্র পথে হয় নাই সে সর্বত্রগামী। রবীন্দ্রনাথের একটা আক্ষেপ রয়েছে। সেই আক্ষেপটা অন্তত ওর লেখাতে উনি কোনো দিন করবেন এটা হতেই পারে না, কেননা সমস্ত জায়গাতে ওর পদচিহ্ন পড়েছে, সমস্ত বিষয়ে, মানে ওর প্রিয় বিষয়গুলোর উপরে সব কিছুতে। আর একটা জায়গায় লিখছেন যে আমি ক্রমাগত বিষয় থেকে বিষয়ান্তরে গেছি মুখ্যত অন্তরের তাগিদে। বাইরে থেকে আমাকে কেউ ঠেলাঠেলি করেছে যে না আপনি এই বিষয় থেকে এবার আর্ট থেকে চলে যান বতিচেল্লিতে, আপনি দান্তের কমেডিয়া অনুবাদ করুন, অমুক করুন, এরম নয়। মিকেলেঞ্জেলো থেকে চলে যান এতে, ওরকম নয়। আবার বকুলতলা পিএল ক্যাম্পে চলে যান, দণ্ডকারণ্যে চলে যান, বলছেন না আসলে আমি ক্রমাগত বিষয় থেকে বিষয়ান্তরে গেছি মুখ্যত অন্তরের তাগিদে। এই অন্তরের স্পর্শ ওর যে বিপুল পাঠককুল, সেই পাঠককুল পেয়েছে। যারা ওর বই প্রকাশ করতেন তারা পেয়েছেন। এবং এইসব গল্প আমাদের কাছে তখন কেউ কেউ এসে করতেন। এই যে যেমন মেট্রো রেলের সব নাম বদল হয়ে গেল না, যখন টালিগঞ্জ স্টেশনের নাম উত্তম কুমার হলো, জানলায় টাকা গুলিয়ে কেউ যখন বলতো একটা উত্তম কুমার দিন, সেটা যেমন হাস্যকর হতো, ওরও এক একটা উপন্যাসের ওরকম সব পিকুলিয়ার নাম ছিল। কেউ যেতে যেতে বললে একটা রাস্কেল নারায়ণ সান্যাল দিন, এরকম গল্প সব আমাদের কাছে আসতো মজার মজার। ওর সাথে আমার শেষ দেখা হয়, সেটা ঠিক কোন সালে, উনি তো চলে গেলেন 1905-এ, ঠিক কোন সালে আমার এখন কিছুতেই মনে পড়লো না, আমি কোনোভাবেই জোগাড় করতে পারলাম না। টালি ক্লাবে একটা, এই টালিগঞ্জ ক্লাবে একটা বিবাহ অনুষ্ঠানে আমার সঙ্গে ওর শেষ দেখা হয়েছিল, খুব সম্ভবত 2003 সালের একটা রাত্রি। 22 বছর আগের ঘটনা, সব কথা মনে নেই, কিন্তু উনি ওই যে সেই একদম সাদা ধপধপে ফুলাতা পাঞ্জাবি ধুতিটি পরে বসে রয়েছেন। আমি গিয়ে আলাপ করলাম। কোনো দিন আমাকে চোখে তো দেখেননি, সবসময় ফোনে ফোনে কথা হচ্ছে। আমি বললাম আমি সেই, ওরে বাবা। আমি বললাম যে আমি বলেছিলাম হাঁটুর বয়সী, আপনার কী মনে হচ্ছে? বলে হ্যাঁ হ্যাঁ হাঁটুর বয়সী তো বটেই, বসো বসো বসো। পাশে বসিয়ে অনেক গল্পগুজব করলেন। গল্পগুজবের মাঝে আমি ওকে একটুখানি করেছিলাম, একটু টুইস্ট করেছিলাম। কীরকম? অজন্তা অপরূপা নিয়ে কোনো প্রশ্ন নেই, মানে এরকম একটা বই যে উনি লিখে রবীন্দ্র পুরস্কার পেয়েছিলেন সে বিষয়ে কোনো আমাদের দ্বিমত কিছু ছিল না। তো আমি ওকে বললাম যে দেখুন আমি না বইটা খুব খুঁটিয়ে পড়েছি। একটা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার কেভস অফ অজন্তা বলে একটা বই আছে, খুব বড়, এবং তাতে সমস্ত মুরালগুলোর ছবি সহ দারুণ বর্ণনা রয়েছে। আর ওর যে অজন্তা অপরূপা, সেখানে আমি পাতার পর পাতা উল্টে যাচ্ছি, দেখছি সমস্ত জাতকের গল্পগুলোই আসছে এই গুহা অনুযায়ী অ্যাবান্ডান্ট গুহাগুলো বাদ দিয়ে। কেন আমি নিজের জীবনে 3 বার এই অজন্তার টানে 3 বার অজন্তা দেখেছি, তো একবারে প্রায় মুখস্থের মতো,
মানে সকালবেলায় অজন্তায় ঢুকেছি, বিকেলবেলায় বেরিয়েছি অজন্তা থেকে, কিছুতেই ওই পাহাড়ের ঘোড়ার খুরের মতো ওই জায়গাটা থেকে নামতে ইচ্ছা করছে না। তা আমি বললাম, জানেন তো আপনার সমস্ত এই অজন্তা অপরূপা প্রায় মুখস্থ করার মতো হয়ে গেছে আমার, কিন্তু আমি তো একটা জিনিস পাইনি, নানানদা বলবো। আমি নানানদাই বলতাম, মানে ফোনেতেও তাই বলেছে। তো উনি বললেন, হ্যাঁ কী বলো। আমি বললাম, ওই গুহাগুলোর বাইরে কিছু থাম আছে, মানে যে থাম পাহাড়টাকে ধরে রেখেছে। গুহাগুলোর ভেতর তো, ভেতরটায় চৈত বসানো রয়েছে, বুদ্ধদেব শুয়ে রয়েছেন, চতুর্দিকে মুরাল, তাহলে যেগুলো তো ফাঁকা, শুধু হাওয়ার উপরে ওগুলো রয়েছে। তো পুরো পাহাড়টাকে ধরে রাখার জন্য বাইরে কিছু থাম রয়েছে, সেই থামগুলো ভাস্কর্য খচিত। কিন্তু থামগুলোর গায়ে খরষ্টি কিংবা ব্রাহ্মী লিপিতে বেশ কিছু স্ক্রিপ্ট ছিল। তার মানে এগুলো আপনার চোখে পড়েনি? এগুলোতে কী লেখা আছে? আমি ওই কেভস অফ অজন্তা বইটাতেও পেলাম না। আমি ভাবছিলাম যে আপনার বইয়েতে, তুমি এগুলোও দেখেছো? ওইগুলো খুব খুঁটিয়ে খুঁটিয়ে আমি যে দেখুন, তখনও তো এই মোবাইলে ছবি তোলার ব্যাপার হয়নি যখন আমি অজন্তা দেখছি। ক্যামেরাতে যে ছবি তুলে নিয়ে গেছি সেগুলো খুব দামি ক্যামেরা নয়, খুব সেরকম, মানে এরকম ফটোগ্রাফারও আমি নই। আমি বললাম, দেখুন আমি কিন্তু অনেকগুলো এরকম স্ক্রিপ্ট দেখেছি, সেই স্ক্রিপ্টগুলো পড়ে কি বলা হয়েছে, এই অজন্তা কবেকার তৈরি, এই যে পিরামিড দেখে যেমন লোকে বলে ভিন গ্রহ থেকে এসে মানুষ তৈরি করে গিয়েছিল, অজন্তা তো তার থেকে কোনো অংশ কম নয়। ইলোরাও ঠিক তাই, ওই ভিন গ্রহ থেকেই মানুষ এসেছিল, কিংবা মানুষের ভেতর থেকে আর একটা যে মানুষ, সেই মানুষ বেরিয়ে ওই রকম অপরূপ সৃষ্টি করেছিল। কিন্তু আমার খুব ইচ্ছে ওই স্ক্রিপ্টগুলো জানা। তো উনি তখন বলেছিলেন, ঠিক আছে দাঁড়াও, আমি ওই স্ক্রিপ্টগুলো সম্বন্ধে খোঁজখবর নিয়ে তোমাকে আমি জানাবো। কিন্তু সেই জানানোর কথাটা আর হয়নি। উনিও জীবন থেকে বিদায় নিলেন, আমাদেরও বয়স হয়ে গেল, বিষয়টাও ভুলে গেলাম। কিন্তু আজকে ওর এই 101 বছরের অনুষ্ঠানে এসে এই এতগুলো কথা মনে পড়ল, এই এতগুলো সম্পর্ক মনে পড়ল, এবং আমার সবচেয়ে আনন্দ হয়েছিল যে ওকে দিয়ে লেখানো, কেন উনি বলেই দিতে পারতেন মুখের উপরে যে 92 সালে ভাই শেষ লিখেছি, আর 2002 সালে আর টানাটানি কেন করছো আমাকে। কিন্তু সে কথাটা না বলে বরং যে লেখাটা লিখেছিলেন, আপনারা যদি কখনো পুরনো দেশ পান, এটা ডিসেম্বর মাসের সংখ্যাতে বেরিয়েছিল 2002-এ। তখন দেশ পাক্ষিক হয়েছে কি হয়নি, না মনে হয় হয়ে গেছে বা হয়নি, যে কোনো একটা কিছু হবে। তো ওই ডিসেম্বর মাসের একটি সংখ্যায় এই নতুন সহস্রাব্দের বাঙালিদের নিয়ে যে লেখাটা বেরিয়েছিল, তিনি জীবনের শেষ দিকে এসেও সেই নতুন সহস্রাব্দের বাঙালিকে সেই লেখার মধ্যে ফুটিয়ে তুলেছিলেন। আজকে তাকে আমার বিনম্র প্রণাম এবং শ্রদ্ধা জানাই। নমস্কার। অনেক ধন্যবাদ শ্রী হর্ষ দত্তকে। অনেক তথ্য নির্ভর অনেক কিছু আমরা জানতে পারলাম, অনেক খুঁটিনাটি ব্যাপার, অনেক বই সম্পর্কে অনেক পর্যালোচনা। এবার আজকের অনুষ্ঠানের মুখ্য উপদেষ্টা শ্রী বিশ্বজিৎ মতিলালকে অনুরোধ করব কিছু বলার জন্য। নমস্কার। মঞ্চাসীন বিশিষ্ট অতিথিদের আমার শ্রদ্ধা জানাই। শ্রী নারায়ণ সান্যালের লেখার ভুবন ছিল বহুধা বিস্তৃত, আপনারা শুনলেন। তবে সবাই হয়তো জানি না, তিনি ছিলেন একজন দীপ্তমান পুর প্রকৌশলী। স্বনামে ও বিকর্ণ ছদ্মনামে তিনি যে কোন বিষয় লেখেননি সেটি বলাই বোধহয় সহজ। তার সাহিত্য কীর্তির মূল্যায়নের ধৃষ্টতা আমার নেই, তবে তিনি ছিলেন নিজের কাছে সৎ ও সাহসী। আমরা সকলেই প্রায় তার এমনটা তো হয়েই থাকে বইটির কথা জানি।
এই নিয়ে আর বিশদ বলছি না। অতি সম্প্রতি তাঁর বিশ্বাসঘাতক বইটি নতুন করে জনমানসে সাড়া জাগিয়েছিল। অনেকে জানেন হয়তো, এটি বিদেশি ছবি মুক্তি পাওয়ার পর নারায়ণ সান্যাল বিশ্বাসঘাতক দোকানে দোকানে শোনা যাচ্ছিল। গজমুক্তা থেকে আবার যদি ইচ্ছা করো, তার এই পরিক্রমা তাকে কোনো একটি বিশেষ জঁরে, একটি বিশেষ ধারায় আটকে রাখতে দেয় না। তার মধুর ও সরল স্বভাবের গুণে আমাকে প্রথম পরিচয়ের পরেই আপন করে নিয়েছিলেন। চক্রবেড়িয়া রোডে তাঁর বাড়িতে মাঝে মধ্যেই চলে যেতাম। অনেক সময় নিজেই ডেকে নিতেন। যে লেখাটি লিখছেন তার অংশবিশেষ এই অভাজনকে শোনাতেন ও মতামত চাইতেন। সিনেমা ও টিভি সিরিয়ালের জগতেও ছিল তাঁর উপস্থিতি। তাঁর রচনা অবলম্বনে হৃষিকেশ মুখার্জি পরিচালিত সত্যকাম ছবিটির কথা মনে পড়ে। প্রযোজনা করেছিলেন ধর্মেন্দ্র, মুখ্য ভূমিকাতেও তিনিই ছিলেন। জনপ্রিয় নায়কের সঙ্গে তাঁর বন্ধুত্বের গল্প আমায় করেছিলেন। পরে হৃষিকেশ মুখার্জি তাঁর উজালে কে অর শীর্ষক টিভি সিরিয়ালটি প্রদর্শনীর মধ্যপথে প্রযোজনাগত কিছু সমস্যা, স্ক্রিপ্ট নিয়ে যিনি গল্পকার তিনি কোনো একটা অসুবিধে তৈরি হয়েছিল, উনি নারায়ণদার কাছেই এসেছিলেন এবং নারায়ণদার সৌজন্যেই গল্প এগিয়ে নিয়ে গিয়ে সিরিজটি শেষ করতে পেরেছিলেন। উর্বশী, কার্তিক ও মদনের মর্তে আগমন নিয়ে একটি মজার হাসির সিরিয়াল প্রযোজনা ও পরিচালনাও করেছিলেন। নিজে অভিনয়ও করেছিলেন। উরু কাতু মদনা শীর্ষক সিরিয়ালটির কথা হয়তো অনেকের মনে আছে। তার বড় মেয়ের বিবাহের রাতে ভাষাচার্য, সুনীতি কুমার চট্টোপাধ্যায় ও ক্যাটারিং ম্যানেজারের মধ্যে মাছের একটি বিশেষ পদ নিয়ে আলাপচারির গল্প সোশ্যাল মিডিয়ার সৌজন্যে হয়তো অনেকেই জানেন। সেদিন শহরে প্রবল বৃষ্টিও হয়েছিল। আমি সেই অনুষ্ঠানে উপস্থিত থাকার সৌভাগ্য ছিল আমার। সাহিত্যরথী, প্রখ্যাত বাস্তুবিজ্ঞানী ও শিল্প গবেষক নারায়ণ সান্যালকে সবাই চেনেন। এখানে পবিত্রবাবু স্যার, হর্ষবাবু সেই দিকে অনেকটাই আলো ফেলেছেন। পিতা নারায়ণ সান্যালের কথা একটু বলি। ওনার পুত্র তীর্থ রেণুর বিবাহে পাকুড়ে গিয়েছিলাম। কলকাতা থেকে রিজার্ভ করা বাসে নারায়ণদার নেতৃত্বে বরযাত্রীর দল শুভ অনুষ্ঠানে পৌঁছেছিলাম ও বিয়েবাড়িতে প্রভূত খ্যাতির যত্নও পেয়েছিলাম। বিবাহের পরদিন দুপুরে আমরা সবাই বাসে উঠে পড়লাম। নারায়ণদা বলেছিলেন, নিরাপত্তার স্বার্থে মেয়েরা আছে, গয়নাগাঁটি আছে, তাড়াতাড়ি ফেরার বাস ছাড়তে হবে। আমায় বলেছিলেন, তুমি আমার পাশেই বসবে। সবাই অপেক্ষা করছি, গাড়িতে উঠে পড়েছি। উনি নতুন বৌমাকে নিয়ে গাড়িতে উঠবেন। অনেকক্ষণ হয়ে গেল, কারুর দেখা নেই। অথচ উনিই বলেছিলেন তাড়াতাড়ি বেরিয়ে পড়তে। কি হচ্ছে? কিঞ্চিৎ উদ্বিগ্ন হয়ে নেমে গিয়ে দেখলাম ছেলের এবং বউয়ের সামনে দাঁড়িয়ে বরের পিতা নারায়ণদা অঝরে কেঁদে চলেছেন, আর তাঁর বেয়াই মশাই তাঁকে শান্ত করার চেষ্টা করছেন। বধূর পিতা বেয়াই মশাইকে বোঝাচ্ছেন, দাদা, মেয়েদের তো শ্বশুরবাড়ি যেতেই হয়, আপনাদের কাছে যাচ্ছে, আমরা নিশ্চিন্ত। হওয়ার কথা তো উল্টোটা, মেয়ের বাবার কাঁদার কথা। শেষ অবধি নারায়ণদা কান্না থামিয়ে ছেলে বউকে নিয়ে বাসে উঠলেন। অনেকটা পথ চলে আসার পর আমি প্রশ্ন করলাম, দাদা ওটা কি হচ্ছিল? বড় মেয়ের নাম করে বললেন, বুলবুলি যখন শ্বশুরবাড়ি যাচ্ছিল তখন আমার মনোকষ্টের কথা মনে করে ভাবছিলাম, আরেক পিতাও তো তাঁর কন্যাকে পরের বাড়ি পাঠাচ্ছেন, তাই নিজেকে ধরে রাখতে পারিনি। এক কন্যার পিতার কথা ভেবে নারায়ণদার মতো এক সংবেদনশীল মানুষের চোখে জল আসাই বোধহয় স্বাভাবিক। শেষ করি আরেকটি ব্যক্তিগত কথা বলে। একদিন সাহস করে বলেছিলাম, দাদা, বৌদির নাম সবিতা, কিন্তু সবিতা মানে তো সূর্য। গায়ত্রী মন্ত্রে ওং তৎসবিতুর বারেণ্যম, সেই সবিতারই তো বন্দনা। উনি মৃদু হেসে বলেছিলেন, তোমার বৌদির নামকরণের সময় তো আমি ছিলাম না ভাই।
নমস্কার। অনেক ধন্যবাদ শ্রী বিশ্বজিৎ মতিলালকে। এরকম অনেক মজার মজার গল্প আছে ওনার। উনি যে কতটা রসিক মানুষও ছিলেন আমরা পরে যাব। আজকের এই জন্মশতবর্ষ উদযাপনে যারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তাদের মধ্যে আছেন দেশ পাবলিশার, করুণা প্রকাশনী, ভারতী বুক স্টল এবং এডুকেশন ওয়ার্ল্ড সোসাইটি। মঞ্চে উপস্থিত বিশিষ্টজনেদের অনেক ধন্যবাদ। এই সন্ধেটা আমাদের সাথে আপনারা ভাগ করে নিলেন, তাই অনেক মূল্যবান সন্ধে হয়ে উঠল। আপনাদের সামনের সারিতে আসন গ্রহণের জন্য অনুরোধ করব। কাউকে অনুরোধ করছি একটু ওনাদের সহযোগিতা করার জন্যে। দর্শক আসনে ওনাদের যদি কেউ নিয়ে যান আমরা বাধিত হব, বা ওনাদের যে সম্মাননা সেগুলো যদি কেউ গুছিয়ে রাখেন তার কাছে। আরও কিছু বিশিষ্টজন আমাদের মধ্যে উপস্থিত আছেন। একদম তার আগেই আমি বলতে চাই শুভময়, আমাদের এই সাংস্কৃতিক অঙ্গনে কিন্তু তিনজন নারায়ণ আছেন যারা কিন্তু মানে তাদের সৃষ্টির মধ্যে দিয়ে চিরকাল আমাদের মনে থেকে যাবেন। একজন তো নারায়ণ সান্যাল, বলো তো, আর বাকি দুজন? সাংস্কৃতিক অনুষ্ঠান করি এবং কিছু সমাজসেবামূলক কাজও আমরা করি। পুজোর সময় দুস্থ বাচ্চাদের জামা কাপড় দেওয়া, কোভিডের সময় নানানভাবে আমরা সাহায্য করেছি। এরকমভাবে কিন্তু হই হই করে, এবং তার সাথে যা যা হয় ইটিং মিটিং সিটিং সবই কিন্তু চলে সম্প্রীতিতে। সব মিলিয়ে খুব জমজমাট একটি সংস্থা সম্প্রীতি, যেটি মানিকতলায়। শ্রীমতী কাজল রেখা মণ্ডল এবং শ্রীমতী চান্দ্রেয়ী তালুকদার আসছেন আমাদের বিশিষ্ট অতিথিদের বরণ করে নিতে। প্রথমে আমরা বরণ করে নেব চয়ন ঘোষ, শ্রী চয়ন ঘোষ মহাশয়, প্রাক্তন পুলিশ কমিশনার প্রাক্তন পুলিশ অফিসার। তারপরে প্রসেনজিৎ দাশগুপ্ত, বিশিষ্ট আইনজীবী। শ্রী দেবাশিস বসু, শ্রী শুভঙ্কর দে, এবং ওই নামটি তো আমি অবশ্যই বলবো কারণ আমার প্রিয় বান্ধবী, সঙ্গীত শিল্পী এবং ভীষণ ভালো মনের মানুষ শম্পা কুণ্ডু। প্রথমে শ্রী প্রসেনজিৎ দাশগুপ্তর কাছেই কিছু কথা আমরা শুনবো এবং সবাইকে একটু অনুরোধ করব যে যতটা সংক্ষিপ্ত হয়, কারণ যেহেতু আমরা অনুষ্ঠান অনেক দেরি করে আমরা ফেলেছি মূল শুরু অনুষ্ঠানে করতে, এখনো ঢুকতে পারিনি, সময় অতি অল্প অনেকটা কথায় চলে গেছে। সংক্ষেপে সবাই যদি বলেন দুই এক কথায়। শ্রী নারায়ণ তর্পণ। হ্যাঁ, শ্রী প্রসেনজিৎ দাশগুপ্ত, বিশিষ্ট আইনজীবী। এখানে দাঁড়াই, আপনার কাগজ থাক, অসুবিধা নেই। নমস্কার। আমাকে যার সম্বন্ধে বলতে বলা হলো তার সম্বন্ধে বলতে গেলে একটা পাহাড় প্রমাণ চাপ মনের মধ্যে, বুকের মধ্যে, হয়তো সারা শরীরের মধ্যেই একটা অনুভব করি যে কোন কথাটা ছেড়ে কোন কথাটা বলবো। যদি আমি যেটুকু দেখেছি তাকে, তার স্মৃতিচারণ আমাকে করতে হয়। এই এক তো সংক্ষিপ্ত বললেন, আমার মনে হয় একটা সন্ধ্যা বা একটা বেলা বা একটা দিন, একটা সপ্তাহ যথেষ্ট নয়। আমি দিনের পর দিন ওনার সম্বন্ধে বলে যেতে পারি, কিন্তু সংক্ষেপে যেটুকু বলার সেটা বলি। এই পাহাড় প্রতিম একটা ব্যক্তিত্বের সঙ্গে আমার যোগাযোগ তখন আমি কলেজের ছাত্র। আর ওনাকে তো ওই হর্ষবাবু একটু আগে বলে গেছেন যে কোনো বিশেষ সাবজেক্টের লেখক হিসেবে দাগিয়ে দেওয়া যায়নি। তো আমি বেশি ওই সময় পড়তাম ওনার লেখা কাঁটা সিরিজের গল্পগুলি। কাঁটা সিরিজের গল্পগুলি প্রসঙ্গে আমার কিছু প্রশ্ন মাথায় আসতো যে এটা কেন এরকম হলো, এটা একটু এরকম হতো। তো সেই সময় যা হয় বেশি পাকামি করা একটু। আমি একদিন অপুদের
বিশাল দোকানে গিয়ে তখন সুধাংশুবাবু, শ্রদ্ধেয় সুধাংশুবাবু বসতেন কাউন্টারেই। আমি ওনাকে গিয়ে বলেছিলাম যে আমি চিনতাম না তখন উনি যে সুধাংশুবাবু, সবাই নাম ধরে ডাকে, একটা ডাক নাম ধরে, তা আমি চিনতাম না। আমি গিয়ে বলেছিলাম এই নারায়ণ সান্যাল মহাশয়ের ঠিকানাটা একটু পাওয়া যাবে? উনি পেছন দিকে তাকিয়ে, এক ভদ্রলোক, রোগা মতো, একটু বয়স্ক, সুপ্রিয়বাবু তার নাম, পরে জেনেছিলাম, তাকে বলে নেয় সুপ্রিয়দা একটা কাগজে নারায়ণ সান্যাল মশাইয়ের ঠিকানাটা লিখে দিয়ে দাও তো। দিয়ে দিলেন। আমি চিঠি লিখলাম, সেই চিঠির উত্তর পেলাম এবং কয়েকবার চিঠি চালাচালির পর একটা ফোন নাম্বার দিলেন, দিয়ে বললেন তুমি একদিন ফোন করো, করে আমার সঙ্গে সময় ঠিক করে এসো। সেই যে যাতায়াত শুরু হয়েছিল, উনি চলে যাওয়ার পরও আমার ওই বাড়িতে যাতায়াত ছিল। এখন কাজের চাপে আস্তে আস্তে কমে গেছে, কিন্তু যোগাযোগটা রয়েই গেছে। যেটা সব থেকে বেশি বলার আমার, যে মানুষটার মধ্যে প্রথম যে কথাটা বলতে হয় সেটা হচ্ছে ওনার উদারতা এবং ওনার সারল্য। এত বড় জায়গায় থাকা, এত বড় মাপের একটা মানুষ এরকম সরল, এটা আমি দেখিনি কখনো, কোনো দিন দেখতে পাইনি, পরে কারো মধ্যে দেখিনি। ওই সারল্য ছিল বলেই উনি তখন আমার মতো একজনকে উনি কাছে টেনেছিলেন, মানে এতটাই কাছে যে পরে ওনার সমস্ত ব্যাপার নিয়ে ওনার সঙ্গে আলোচনা হতো। তখন একটু একটু করে ম্যাচিউরিটি আসছে আমার মধ্যে, আমি আস্তে আস্তে পেশায় ঢুকছি। সেই সময় আমাকে উনি ছাত্র থেকে পেশায় আসতে এবং আস্তে আস্তে একটু পোক্ত হতেও হয়তো দেখেছেন, জানি না কতটা পোক্ত আমি, কিন্তু সেইটা ওনার সাহচর্য আমি পুরোটাতেই পেয়েছি। এবং একই সঙ্গে আমি মানে গর্ব করে বলতে পারি, উনি কোণারকে গিয়ে সার্ভে করছেন ভারতীয় ভাস্কর্যে মিথুন বইটির দ্বিতীয় সংস্করণ করার জন্য, আমি ওনার সঙ্গী হতে পেরেছিলাম। আর কোণারকে ওনার কাজ করতে দেখা যতটা গুরুত্বপূর্ণ ছিল, আর তার থেকে আরও অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল সন্ধ্যাবেলা বা পরদিন ভোরবেলায় উঠে হাঁটতে বেরিয়ে ওনার থেকে শোনা কথাগুলো। সেগুলো আমি কখনো ভুলতে পারি না। আসলে ওনার জীবনে একটু ওই সময় মাঝে কিছু সময় একটু ওঠা পড়াও যাচ্ছিল, উনি একটু অভিনয়ের জগতে, টিভি সিরিয়ালের জগতে আসতে চাইছিলেন। সেই সময় খুব ডিস্টারবেন্সই একটা চলছিল, মানে উনি ভেঙে পড়েছিলেন মানুষের শঠতা দেখে, ওনাকে অনেক লোক ঠকিয়েছিল। সেই সময় আমি আরেকজনকে দেখেছিলাম ওনার পাশে এসে দাঁড়াতে, তিনি হলেন সুধাংশুবাবু, দেশ পাবলিশিংয়ের সুধাংশুবাবু। মানে আমার সব সময় মনে হয় যে একজন লেখক কখনো পূর্ণতা পান না, ঠিক একজন ব্যাটসম্যানের মতো। একজন ক্রিকেটের ব্যাটসম্যান, উনি তো নিজেও ক্রিকেটের খুব ইন্টারেস্টেড ছিলেন। একজন ব্যাটসম্যান, সে যেমন তার বিপরীতে নন স্ট্রাইকিং এন্ডে আরেকজন দলের ব্যাটসম্যান ছাড়া ব্যাট করতে পারেন না, একজন লেখক আর একজন প্রকাশক ছাড়া কখনো ঠিক জায়গায় এসে দাঁড়াতে পারেন না। ওই জিনিসটি নারায়ণবাবুকে, সেই সাপোর্ট সবসময় সুধাংশুবাবু দিয়েছিলেন। আসলে আমি একটু বোধহয় আবেগতাড়িত হয়ে এক প্রসঙ্গ থেকে আরেক প্রসঙ্গে চলে যাচ্ছি। আসলে আমি ওনার সম্বন্ধে বলতে আরম্ভ করলে শেষ হওয়ার নয়, আমি তাই এখানেই থামলাম। সব বাকি আরও অনেকে আছেন, তারা বলবেন। নমস্কার। আমাকে এখানে আমার কথা ধৈর্য ধরে শোনার জন্য ধন্যবাদ, এবং সংগঠকদেরও আমার ধন্যবাদ। আমন্ত্রণ জানাচ্ছি শ্রী চয়ন ঘোষকে। নমস্কার। নারায়ণদার সঙ্গে আমার বয়সের পার্থক্য ছিল 22 বছরের, কিন্তু আমি আজও জানি না যে কেন আমি ওনাকে প্রথমেই নারায়ণদা বলে ডাকলাম এবং উনিও আমাকে ভাই বলে স্বীকার করে নিলেন। এই নামকরণের সমীকরণটা আরও জটিল হয়ে উঠল যখন ওনার ছেলেমেয়েরা আমাকে চয়নদা বলে ডাকত, আর আমার ছেলেরা মৌকে, ওনার মেয়েকে মৌদি বলে ডাকত। এ সমস্যার সমাধান আমার দ্বারা সম্ভব নয়, ওটাকে মেনে নিয়ে চলতে হচ্ছে।
যাই হোক, নারায়ণদার সঙ্গে আমার আলাপ নারায়ণদা মৃত্যুর 31 বছর আগে, 1974 সালে। সে একটা অদ্ভুত পরিবেশে আমার সঙ্গে ওনার পরিচয় হয়েছিল, যেটার জন্য আমি কোনো রকমভাবেই তৈরি ছিলাম না মানসিকভাবে। তখন আমি হাওড়া জেলার প্রত্যন্ত গ্রামে উদয়নারায়ণপুরে থানাতে চাকরি করছি। ওই থানার কাছেই একটা লাইব্রেরি ছিল, সরকারি লাইব্রেরি। সেখানে নারায়ণ সান্যালের অনেক বই ছিল। প্রথম যে বইটা আমার হাতে আসে সেটা হলো গিয়ে দণ্ডক শবরী। বইটা পড়ে আমি এতই উদ্বেলিত হলাম যে আমার খুব ইচ্ছে হলো যে আমি একবার ওনার সামনে গিয়ে দাঁড়াই, ওনার সঙ্গে পরিচয় করি। কিন্তু এমন জায়গায় আছি, এটা ভাবাও বাতুলতা যে আমি ওইখানে নারায়ণ সান্যালকে দেখতে পাবো। কিন্তু আমাদের কথা আছে না, ট্রুথ ইজ স্ট্রেঞ্জার দ্যান ফিকশন। এই আপ্তবাক্যটি আর একবার প্রমাণ হলো। উদয়নপুর থানার অধীনে পেরো বলে একটা অঞ্চল আছে। এই পেরো অঞ্চল বিখ্যাত রায়গুণাগড় ভারতচন্দ্র রায়ের জন্মস্থান হিসাবে। ওই পেরোতেই ভারতী প্রকাশনের কর্ণধার ঋষি বারিকের জন্মস্থান ছিল। এবং ঋষি বারিক, যিনি নারায়ণ সান্যালের অজন্তা অপরূপা প্রকাশ করেছিলেন, সেই ঋষি বারিকের ছেলে অশোক বারিক, ওরা উইকেন্ডে ওই গ্রামে আসলে, বেড়াতে আসলে থানায় চলে আসতো। আমরা প্রায় সমবয়সী ছিলাম বলে খুব আড্ডা জমতো। তা 74 সালের নভেম্বর মাসে হঠাৎ ঋষি বারিকের ছেলে অশোক বারিক এসে হাজির। এসে বলল যে আমার বাবার আবাল্য স্বপ্ন ছিল যে একটা, যদি সামর্থ্য হয় তাহলে গ্রামে একটা সিনেমা হল তৈরি করব। তা সেই সিনেমা হলটা তৈরি হয়েছে নারায়ণ সান্যালের প্ল্যান অনুযায়ী, এবং ওনারই অজন্তা অপরূপা বইয়ের থেকে নাম নিয়ে সেই সিনেমা হলটার নামকরণ করা হয়েছে অপরূপা। সেইটা উদ্বোধন করতে আসবেন নারায়ণ সান্যাল স্বয়ং প্রধান অতিথি হিসাবে, আর তার সঙ্গে আসবেন সভাপতি হিসাবে তদানীন্তন যুগান্তর পত্রিকার সম্পাদক। এতে আর কি আছে, আমি বলুন না আপনাকে ওনার বাড়িতে নিয়ে যাচ্ছি। না, বাড়ি যাবো না, এইখানেই আলাপ করব। সেই আমাদের প্রথম আলাপ, তারপরে পত্রালাপ, তারপরে পত্রযুদ্ধ। মাত্র 5 বছরের মধ্যে ওনার একটা গবেষণামূলক বই তিমি তিমিঙ্গিল উনি আমার স্ত্রীর নামে উৎসর্গ করলেন। তারপর থেকে ওনার সুখে দুঃখে আমি একজন শরিক হয়ে উঠলাম। সে অনেক কথা, এত কথা এখানে প্রসেনজিৎ আগেই বলে গেল যে সময় পাওয়া যাবে না। তা আমি সংক্ষেপে একটা ঘটনার কথা উল্লেখ করি আমার বক্তব্যটা শেষ করছি। 1995 সালের, সেটাও ছিল নভেম্বর মাস, 1 নভেম্বর, নারায়ণ সান্যালের 100তম বই প্রকাশ করা হবে। সেই উপলক্ষে দেশের কর্ণধার সুধাংশু শেখর দে এক সারস্বত সন্ধ্যার আয়োজন করলেন কলা মন্দিরে। নারায়ণদার কাছ থেকে আমন্ত্রণ পেয়ে পৌঁছে গেলাম। গিয়ে দেখলাম সেদিনকে শুধু 100তম বই নয়, 101তম বই, 102তম বইও প্রকাশ হবে। 3 জন প্রাপক হলেন 100তম বই, 1, 2, 3 প্রাপক হলেন নাট্যকার বাদল সরকার। 102তম বই রানী হওয়া, এর প্রাপক হবেন কার্টুনিস্ট চণ্ডী লেহিরি। 102তম বই হিন্দু নাওরা মুসলিম,
এই বইটার প্রাপক হবেন নকশাল নেতা আজিজুল হক। বইয়ের হয়ে গেল, মানে প্রকাশের অনুষ্ঠান শেষ হলো। অনেক নামি গুণী লোকেরা এসেছিলেন, নারায়ণ সান্যালের সম্বন্ধে অনেক দিক নিয়ে আলোচনা করলেন। আমি এদের মধ্যে মাত্র দুজনের কথা একটু আপনাদের একটু বলতে চাই, যারা ভারে এবং ধারে অনন্য ছিল। তার মধ্যে একজন একটু আগে আপনাদের আসর থেকে চলে গেলেন, ডক্টর পবিত্র সরকার, তদানীন্তন বিশ্বভারতীর উপাচার্য। উনি উঠে বললেন যে নারায়ণদা কলেজ টিমে উইকেট কিপার ব্যাটসম্যান ছিলেন, কিন্তু কোনোদিন 60-70-এর বেশি রান করতে পারেননি। আজকে উনি সেই রানের খামতিটা বইয়ে পুষিয়ে দিয়েছেন, 102 নট আউট। এরপরে যিনি আসলেন তিনি বাদল সরকার। নামটা ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে আমার স্মৃতিতে বেজে উঠল এবং ইন্দ্রজিৎ, রেডিওতে শোনা শম্ভু মিত্রের দাপুটে অভিনয় সম্বলিত সেই নাটক এর রচয়িতা ছিলেন বাদল সরকার। সাদা দাড়ি গোপে আচ্ছাদিত এক প্রাণবন্ত পুরুষ এসে মঞ্চে দাঁড়ালেন, দাঁড়িয়েই বললেন, নারায়ণ আর আমি, লক্ষ্য করবেন নারায়ণ নয় নারায়ণ, নারায়ণ আর আমি শিবপুর কলেজের সহপাঠী ছিলাম। আমাদের প্রতিদিন ক্লাসে, মানে শনিবার দিন ছুটি হতো, সোমবার আবার ক্লাস হতো, কিন্তু আমরা রোববার রাতেই চলে আসতাম, কারণ সোমবার সকালে যিনি প্রথম ক্লাস নেবেন তিনি লেটে আসা একদম পছন্দ করেন না। তারপরে হলে গিয়ে তার একটা শর্ত আছে যে লেট করে আসবে তাকে ইংরেজিতে জবাবদিহি করতে হবে। ওই ভয়েই আমরা আগের দিন রাতে চলে আসতাম। কিন্তু নারায়ণ ছিল অকুত ভয়, ও সোমবার দিন যথারীতি লেট করেই আসতো। এসে দরজার সামনে দাঁড়াতে স্যার যখন বলতেন কেন লেট হয়েছে, সে এমন ইংরেজিতে বলা আরম্ভ করতো যে তার মর্মার্থ ও ছাড়া বোধহয় আর কেউ বুঝতে পারবে না। কেউ যতক্ষণ না স্যার ওকে ভিতরে ঢোকার অনুমতি দিত ও থামতো না। তখন অনুমতি দিল, স্যারও হাফ ছেড়ে বাঁচলো, ও ঢুকে আসতো। তা এই নারায়ণ আর আমি যখন কলেজ থেকে পাশ করে বেরোলাম, আমরা যে যার কাজে যোগ দিলাম। এই কাজের পাশাপাশি ও উপন্যাস রচনায় মন দিল, আমি নাটকে মন দিলাম। প্রথম দেখতাম যে ওর উপন্যাস বেরোলেই 1 কপি করে আমাকে পাঠাতো, আমিও আমার নাটক বেরোলে আমিও 1 কপি করে ওকে পাঠাতাম। তারপরে দেখি কিছুদিন পরে দেখি ওর বই আর আসছে না, অথচ দেশ পত্রিকায় দেখছি ওর বই বেরোবার বিজ্ঞাপন দিচ্ছে। তো একদিন একটা সাহিত্য সেমিনারে ওর সঙ্গে আমার দেখা। আমি বললাম, হ্যাঁ রে নারায়ণ, তুই আজকাল আর বই পাঠাস না কেন রে? বলল, আমার একটা বইয়ের দাম 30-40 টাকা, আর তোর একটা নাটকের দাম 10 টাকা 15 টাকা, তাই পোষায় না। হ্যাঁ, হলে প্রচণ্ড হাস্যরোল হলো। সঙ্গে সঙ্গে নারায়ণ সান্যাল উইংসের পাশ থেকে এসে মাইকের দখল নিলেন, নিয়ে বললেন, ওর একটা কথা বিশ্বাস করবেন না, আধুনিক বাংলা সাহিত্যের নাটকের ও একজন সর্বশ্রেষ্ঠ নাট্যকার, বানিয়ে বানিয়ে সব গল্পগুলো বলে গেল, ও এইখানে বসে বসেই নাটক ফেঁদেছে। আসল কথাটা আমার কাছ থেকে শুনুন। কলেজের সোশ্যালে প্রতিবার একটা নাটক হতো প্রতি বছর। যেহেতু ওর নাটক লেখায় পারদর্শিতা ছিল, তাই ওকেই দায়িত্ব দেওয়া হতো নাটক পরিচালনা এবং নাটকের পাত্রপাত্রী নির্বাচন করার। কোনোদিন আমাকে একটা ভালো পাঠ দিত না। প্রতিবারই আমি গিয়ে বলতাম, সেই আমার জন্য একটা খুব
সাধারণ পার্ট রেখে দিত। সেবার ডিএল রায়ের শাহজাহান হবে, আমি আগে গিয়ে বললাম বাদল আমাকে একটা ভালো পার্ট দিস, বললো হবে হবে। তারপরে দেখি শাহজাহান, আওরঙ্গজেব, মুরাদ, দারা, দিলদার, একে একে সব রোলগুলো ডিস্ট্রিবিউট হয়ে গেল। আমার ভাগে একটাও জুটলো না। আমি গিয়ে বললাম কিরে বাদল আমি কোন পার্ট করব? ও গম্ভীর মুখে বললো কেন জাহানারা? আমি বললাম আমি 6 ফুট লম্বা লোক, আমি জাহানারার পাঠ করব? তখনও কিন্তু হাস্যরোলটা কম হয়নি। বোঝা গেল যে ইনিও যদি নাটকে মন দিতেন তাহলে উনিও কম যেতেন না। নমস্কার। অসাধারণ কিছু তথ্য আমরা পেলাম, এবং উনি যেটা বলছিলেন না যে সিনেমা হলের নাম অপরূপা, সেরকম কিন্তু আমরা অনেকেই এখানে হয়তো জানি যে রবীন্দ্র সদনের ডিজাইন কিন্তু উনি করেছিলেন, এবং অনেকগুলো গেট রেখেছিলেন যাতে খুব ভিড় হলে যাতে মানুষ খুব সহজেই বেরিয়ে যেতে পারেন, কিন্তু এখন একটা গেটই ব্যবহার হয়। এই খবরটি হয়তো অনেকেই জানেন। এবার ডাকছি আমাদের সবার প্রিয় সেই মানুষটি, দেবাশিস বসু। মুলেন স্ট্রিট থেকে চক্রবেড়িয়া রোড, মানে আমার বাড়ি থেকে তাঁর বাড়ি যেতে ফুরফুরে মেজাজে মিনিট 5 বেশি লাগার কথা নয়, কিন্তু আমি 2.25 মিনিটে পৌঁছতাম, প্রায় দৌড়ে। কেন? তিনি টানছেন। চক্রবেড়িয়া রোডে সেই বাড়িতে যাওয়া, তার সঙ্গে কথা বলার সুযোগ পাওয়া, অমন রূপবান, গুণবান, স্নেহময় একজন সরস মানুষের সঙ্গে কথা বলা, তারপর একটা সেশন থাকতো, মোমের গান শুনতে পেতাম, ছাদে গিয়ে আড্ডা, সব কথা মনে পড়ে। সত্যিই তো, জীবন আবহমান, সময় বহমান, কাল আজ, আজ কাল। স্মৃতির পাতায় রয়ে যান নারায়ণ সান্যাল। প্রণাম। অপূর্ব অপূর্ব। এখানেই মানে দেবাশিস দার জয়। দেবাশিস দাকে যেখানেই দেখেছি এত ছোট কথাতে একটা বিশাল কিছু বুঝিয়ে দেওয়া যায়, সেটা দেবাশিস দার কাছে কিন্তু সব শিখতে কিছু হয়। বলে দেন। এবং দেবাশিস দার একটা বড় গুণ, আমরা যারা জুনিয়র, যারা মানে দেবাশিস দা তো অনেক দিন কাজ করেছেন, আমাদের কিন্তু প্রতি মুহূর্তে যে কোনো দরকারে যদি আমরা দেবাশিস দাকে ফোন করি, এত সুন্দরভাবে উনি বুঝিয়ে দেন, আমাদের শিখিয়ে শেখাতে একটু কুণ্ঠাবোধ করেন না। সকলকে এখানে আপন কিন্তু করে নেওয়া, কাছে একদম টেনে তাই, নেওয়া। একদম তাই। জয় হোক দেবাশিস দা। এবার ডেকে নিচ্ছি দেশ পাবলিশিংয়ের নবীন কর্ণধার শ্রী শুভঙ্কর দিকে। হ্যাঁ, আমরা কিন্তু এই অপু বলে ডাকটা, আমরা সেই অধিকারটা আমরা চেয়ে নিলাম। নমস্কার। নারায়ণ জেঠুর সঙ্গে আসলে বাবা যেহেতু নারায়ণ দা বলতেন, তাই আমি ছোট থেকেই নারায়ণ জেঠু বলতাম। নারায়ণ জেঠুর সঙ্গে দেশ পাবলিশিংয়ের সম্পর্কটা ওই 78-79 সাল এরকম সময় গড়ে উঠেছিল। প্রথম যখন উনি এই কলেজ স্ট্রিট পাড়ায় একদিন এসছেন, বেঙ্গল পাবলিশার্সে আছেন, সেই সময় বেঙ্গল পাবলিশার্সের যিনি মালিক ছিলেন ময়ূকদা, তিনি বাবাকে এসে খবর দেন যে নারায়ণবাবু এসছেন। বাবা গিয়ে তাকে বলেছিলেন যে আমাদের দোকানে যদি একবার আসেন। তিনি এসেছিলেন। সেই সময় থেকে নারায়ণ জেঠুর সঙ্গে আমাদের একটা সম্পর্ক তৈরি হয়। কিন্তু প্রথম যে বই প্রকাশিত হয় 81 সালে, এবং 4টি বইয়ের মধ্যে দিয়ে আমাদের এই প্রকাশনায় নারায়ণ জেঠুর প্রথম 4টি বই আমাদের প্রকাশিত হয়েছিল, এবং সবগুলি সেই সময় অন্য প্রকাশকের ঘরে সেই বইগুলি প্রকাশিত হয়েছিল। আমাদের ঘরে তার
নতুন সংস্করণ প্রকাশিত হয় আর কি, তিনি তুলে আনেন। এইভাবে তো দীর্ঘদিন এই সম্পর্কের জেরে একের পর এক যা নতুন বই লিখতেন সেগুলো আমাদেরকে দিতেন, বাবা সেগুলো প্রকাশ করতেন। এই হতে হতে আমাদের, যেহেতু আমরা পূর্ব মেদিনীপুর দীঘার কাছে আমাদের বাড়ি, তো একদিন বাবা ঠিক করেছিলেন যে ওখানে একটা হোটেল ব্যবসা শুরু করবেন, এবং হোটেলের নাম হচ্ছে ব্লু ভিউ। বাবা এসে নারায়ণ জেঠুর কাছে বলেছিলেন যে আমাদের হোটেলের ডিজাইন এবং আমাদের হোটেলের লোগো আপনাকে তৈরি করে দিতে হবে। সেই হোটেল ব্লু ভিউয়ের নকশা তার করা, দুটো সিহর্স মুখোমুখি একটা ছবি এঁকে দিয়েছিলেন, সেটা হচ্ছে হোটেল ব্লু ভিউয়ের লোগো। অদ্ভুত সুন্দর সেই লোগোটা। আর নারায়ণ জেঠুর যে বিষয় বৈচিত্র্য তো আপনারা শুনেছেন, যে কত বিষয়ের ওপরে বই লিখেছেন। সেই বিষয় বৈচিত্র্যের মতনই তার যে বইয়ের নামকরণগুলো বড় বিচিত্র। বিশ্বাসঘাতক নারায়ণ সান্যাল, রাস্কেল নারায়ণ সান্যাল, এই যে নামগুলো এমনভাবে উচ্চারিত হয়ে আসে, তো সেখানে একটা বড় বিপাকে পড়েছিলেন। একবার একটা জাস্ট ওনার একটা, ওই যে প্রত্যেকটা বইয়ের মধ্যে একটা কৈফিয়ত লেখা থাকে সব বইয়ের মধ্যে, তো এইটা একটা কৈফিয়তের একটা ছোট্ট অংশ একটু পড়ে শুনিয়ে দিচ্ছি। হ্যাঁ, যেমন বইয়ের নামকরণগুলো হচ্ছে রাস্কেল, মান মানে কচু, পাষাণ্ড পণ্ডিত। আমার এই অস্বস্তির কথা জানতে পেরে তিনি প্রবঞ্চক বইয়ের কৈফিয়তে যে কথা লিখেছেন, বইটার নামকরণ নিয়ে মহা ঝামেলা ভোগ করতে হয়েছে। সুধাংশু মানে এ বইয়ের প্রকাশকের প্রবল আপত্তি ছিল নামটাতে, অথচ কেন যে তার আপত্তি সে কথা কিছুতেই স্বীকার করবে না। শেষে বাবু মানে ওর ছোট ভাই একদিন জনান্তিকে সেটা জানিয়ে দিল আমাকে। বললে, ব্যাপারটা কি জানেন, দাদা তো ওই দূরের টেবিলে বসে কাজ করে, কিন্তু কাউন্টারের কথাবার্তা সবাই শুনতে পায়। ক্রেতা এসে যখন আপনার বইগুলো চায়, দাদা মনে মনে গজরায়। খদ্দের হচ্ছে লক্ষ্মী, দাদা ওদের কিছু বলতেও পারে না। আমি তো বিষবাও জলে বলি, কি বলছো মাথামুন্ডু, কিছুই বুঝছি না। মানে কাউন্টারে এসে ওরা আপনার বইগুলো চায়, তো শুনতে খারাপ লাগবে না? খারাপ লাগবে কেন? আপনি বুঝছেন না, সবাই ঘরে ফেরার তাড়া। সংক্ষেপে হাঁকর পাড়ে আমাকে একটা বিশ্বাসঘাতক নারায়ণ সান্যাল, এদিকে একখানা নামানুষ নারায়ণ সান্যাল, কিংবা রাস্কেল নারায়ণ সান্যাল, শুনতে খারাপ লাগবে না? তা বটে। তাই আপনাদের স্বনির্বন্ধ অনুরোধ, দেজের কাউন্টারে এসে বইটি কিনতে এলে অনুগ্রহ করে সম্পূর্ণ বাক্যটি বলবেন। নারায়ণ সান্যালের লেখা প্রবঞ্চক দিন। সংক্ষেপে প্রবঞ্চক নারায়ণ সান্যাল চেয়ে বসবেন না। আমি বিকর্ণ দোকান কাটা, কিন্তু তাতে সুধাংশুর ব্লাড প্রেশার বেড়ে যায়। নমস্কার, ধন্যবাদ। থেকেই আমার যখন 12 বছর বয়স, তখন প্রথম ছাপার অক্ষরে আনন্দবাজারের সম্পাদকীয়তে আমার লেখা নাম দেখে, তখন প্রিন্ট দেখে সে যে কী শিহরণ। তারপর 2003-এ আমার প্রথম উপন্যাস বইমেলাতে প্রকাশ হয়, এবং আমি যেহেতু ক্লাস 9-এ পড়ি, তখনই সবচেয়ে কঠিন বইটা আমি পড়ে ফেলেছিলাম, সেটি নারায়ণ সান্যালের বিশ্বাসঘাতক। তারপরে তখন বই কিনবো কি, এর বাড়ি কার বাড়িতে নারায়ণ সান্যাল আছে, এরকমভাবে খোঁজ করে বই পড়া হতো। আবার পড়ার পরে সে বই ফেরত যেত সেই বাড়িতেই। তা 2003-এ যখন বইমেলাতে আমার বইটি প্রকাশ হয় হাজার মনের ভিড়ে, তখন আমার খুব ইচ্ছে ছিল যে মেসোমশাই বলতাম আমি, মৌ যেহেতু আমার বন্ধু, তাই বাড়িতে যাতায়াত ছিল এবং ওনার সাথে অনেক দেখা কথা হয়েছে। তা যখন আমার খুব ইচ্ছের কথাটা জানিয়েছিলাম যে উনি এসে বইটা উদ্বোধন করবেন, কিন্তু আমারই ভাগ্য খুব খারাপ ছিল যে উনি অসুস্থ হয়ে পড়লেন, আসতে পারেননি। কিন্তু আমি বইটা পাঠিয়েছিলাম। বইটা পাঠানোর পরে উনি আমাকে একটি চিঠি দিয়েছিলেন বাই পোস্টে। মানে যেটা ওনার মতন একজন ব্যক্তিত্ব, আমি প্রথম একজন নবীন লেখিকা, প্রথম একটা বই বের করেছি,
আমি ভাবতেই পারিনি যে এই চিঠিটা আমার কাছে বাই পোস্টে যখন এসে পড়লো, মানে আমার তখন হার্টবিট, মানে কি অবস্থা! এ আমার কাছে সারা জীবনের মানে সবচেয়ে অমূল্য সম্পদ। এ পরম যত্নে আমার কাছে থাকে। এবং অনিন্দিতাদি, নারায়ণ সান্যালের জ্যেষ্ঠা কন্যা, তিনিও লিখেছেন, একটু পড়ি আমি। প্রিয় রূপা, প্রথমে অনিন্দিতাদি লিখেছেন, তোমার হাজার মনের ভিড়ে পড়ে শেষ করলাম আজ দুপুরে, বেশ ভালো হয়েছে, শেষটা সুন্দর হয়েছে। যেখানে তুমি লিখেছ, এই প্রথম সে অনুভব করলেও বিয়ে, সংসার, সন্তানই শেষ কথা নয়, সবার ঊর্ধ্বে আছে নিখাত বন্ধুত্ব। বৃষ্টির চরিত্রটা সুন্দর ফুটেছে। দস্যি বালিকা বৃষ্টি রবীন্দ্রনাথের সমাপ্তি সেই মেয়েটাকে মনে করিয়ে দেয়। ওর কৈশোর ও যৌবনের উন্মেষ ধীরে ধীরে উচ্ছল নদী, মন যে শান্ত দিঘির রূপ নিল, সেই পরিবর্তনটি তুমি সুন্দর দেখিয়েছ। যেটা ভালো লাগলো তা হলো তুমি সেই ঘটনাগুলো এত সুন্দর ডায়ালগ দিয়ে দেখিয়েছ, এখানেই তোমার কৃতিত্ব। তারপরে অনেকটা আরও লিখেছেন। তারপরে মেসোমশাই লিখেছেন, স্নেহের রূপা, তোমার লেখা হাজার মনের ভিড়ে পড়লাম আমি ও অনিন্দিতা, আমরা দুজনেই একমত। তোমার লেখা পড়ে মনে হয় না যে এটা তোমার প্রথম প্রকাশ, সেটা কম বড় কৃতিত্ব নয়। কাহিনীটি নিটোল, যবনিকাও নিখুঁত, চরিত্র চিত্রণ এবং চরিত্র ক্রমবিবর্তনে তোমার মুনশিয়ানা স্বাক্ষর। আমি শুধু তোমার দৃষ্টি কয়েকটি সামান্য ত্রুটির দিকে আকর্ষণ করব। এ জাতীয় ভুল প্রথম লেখাতে খুবই স্বাভাবিক। তা উনি লিখেছেন যে যেই ভুলগুলোকে উনি ধরিয়েছেন আমাকে, প্রতিটা পৃষ্ঠার কোন জায়গার কোন লাইন, কত নাম্বার শব্দ, প্রত্যেকটা জায়গায় এত সুন্দর মেনশন করে করে যে তুমি যদি এগুলো মনে রাখো তাহলে কিন্তু তোমার পরবর্তী বই আরও ভালো হবে। এবং শেষে তিনি লিখেছেন, বাণীদেবীর মন্দির মার্জনের ব্রত নিয়েছ, সে কাজ সার্থক হবার যথেষ্ট সম্ভাবনা, পরবর্তী বইয়ের কপি যেন আমি পাই। এরপরে আমার আরও 5টা বই বেরিয়ে গেছে, কিন্তু আমি আর কোনো বই মেসোমশাইয়ের হাতে তুলে দিতে পারিনি। কিন্তু এই চিঠিটা আমার কাছে সারা জীবনের জন্য একটি সম্পদ হয়ে রইল, অমূল্য সম্পদ। মনটা খুব ভারী হয়ে গেল। এবার ডাকছি বিশিষ্ট সঙ্গীত শিল্পী এবং আমার খুব প্রিয় বান্ধবী, ভীষণ ভালো মনের একজন মানুষ, শম্পা কুণ্ডু। নমস্কার। আমার সঙ্গে মহুয়ের আলাপটাই বলি। সম্প্রীতির কর্ণধার কাজল মণ্ডলের আমাকে খুঁজে বের করে আমার সঙ্গে আলাপ করা, সেই সূত্রে 96-এ আমাদের একটা ঘরোয়া পার্টিতে মহুয়ের সঙ্গে আলাপ হওয়ার পরে আমি কি আনন্দ, ও কার মেয়ে না সাহিত্যিক নারায়ণ সান্যালের মেয়ে। ভাবলাম যে ওরে বাবা, আমার কি একটা দারুণ একটা বন্ধু হলো, এরকম সাহিত্যিকের মেয়ে, তার সঙ্গে আমার বন্ধুত্ব হয়েছে, খুব আনন্দ পেলাম। এবং সেই সূত্রে অনেকবারই সেই বাড়িতে যাওয়া, মেসমশাই বলেই ডাকতাম আমরা সকলে। এবং মৌয়ের বিয়েতে আমরা সবাই থেকেছি, খুব আনন্দ করেছি এবং একজন কন্যার পিতাকে দেখেছি তখন, সাহিত্যিক নয়। এবং তারপরে উনি আমাদের যখন এই সম্প্রীতি মানিকতলার আমরা সবাই সদস্য আর কি, আমি তার সঙ্গে আছি একেবারে শুরুর থেকে। তো আমাদের একটি প্রথমের দিকেরই হয়তো 98-এরই এসেছিলেন এবং উনি আমাদের সুভেনিয়ারের মুখবন্ধ লিখে দিয়েছিলেন খুব আদর করে, যত্ন করে। সেটা আমাদের কাছে একটা পরম প্রাপ্তি, মানে শুরু থেকে উনি আমাদের সঙ্গে ছিলেন। আর আমার একটা খুব মজার ছোট্ট একটা কথা বলি, এটা মৌ ছাড়া বোধহয় আর কেউ জানে না। আমি একবার ওই চক্রবিহারে থেকে পাস করার সময় ভর দুপুরে আমি একবার মৌকে কথা বলার জন্য একটু ফোন করেছিলাম। 2-1বার বেজে গেছে, ফোনটা কেউ ধরেনি। আবার আমি ফোন করেছি, আমার বোঝা উচিত ছিল যে ভর দুপুরে এতবার ফোন করা ঠিক না। তা ফোন করেছি, এবার খুব রাগত কণ্ঠে উনি ফোনটা ধরে ধুম করে রেখে দেন। তারপরে আমি
মৌয়ের সঙ্গে দেখা হতে বলেছি মৌর সঙ্গে, মৌ ওটা আমি ছিলাম। তারপরে মৌ যখন গিয়ে বলে বাবা তুমি কি করেছো, ওটা তো শম্পার ফোন ছিল, তুমি ওরকম করে বলে রেখে দিয়েছো। উনি এত লজ্জা পেয়েছিলেন এবং পরে পরে মৌকে বলে যে না তুমি শম্পাকে আসতে বলো, আমি একটু কথা বলবো। এটা একটা বেশ আমার কাছে খুব মজার ঘটনা লেগেছিল। তো তারপরে উনি চলে যাবার পরেও কাজেও আমি বাড়িতে গেছি। আর ছোট থেকে যে মানুষটার বই পড়েছি, কাঁটা সিরিজের অনেক গল্প পড়েছি, দেশ পত্রিকা তো নিয়মিত আমাদের বাড়িতে আসতো, সে কারণে অনেক লেখার সঙ্গে সেই সম্পর্ক হয়েছিল। এবং কি যে আনন্দ, আমাদের একটা গর্ববোধ করতাম যে ওনার বাড়িতে যেতে পেরেছি, ওনার সান্নিধ্যে আসতে পেরেছি। আজকে এই অনুষ্ঠানে মৌ আমন্ত্রণ জানিয়েছে, আমি সম্প্রীতির হয়ে এসেছি, ওর বন্ধু হয়ে এসেছি। এই জন্য আমি অনেক কৃতজ্ঞ বলতে পারি আপনাদের কাছে। নমস্কার। আচ্ছা, শম্পা যখন আছে ওকে কি ছেড়ে দেওয়া যায়? একটু গান তো আমরা শুনবই। আর আমরা জানি সাহিত্যিক নারায়ণ সান্যাল রবীন্দ্রসঙ্গীত ভীষণ ভালোবাসতেন, তাই আজকে শম্পা কিন্তু আমাদের বিমুখ করতে পারবে না। এই কেলেঙ্কারি না, আজকে তো আমি গান করব, আমি মৌয়ের গান শুনবো আজকে। স্বপনদা যদি আমাদের মধ্যে একটু আসেন সম্পাদির সাথে সঙ্গত করার জন্য। কি গাইব ফট করে, এমনি খালি গলায় শুনিয়ে দিন। সব অতিথিদের বলছি দর্শক আসনে অলঙ্কৃত করার জন্য, তারা আমাদের সঙ্গে থাকুন। শুরু হোক সম্পাদির গান। তোমার কাছে এবার মাগি মরণ হতে যেন জাগি, গানের সুরে যেমনি নয়ন মেলি, যেন মাতার স্তন্য সুধা হেন, নবীন জীবন দেয় গোপুরে, গানের সুরে তোমার কাছে এবার মাগি মরণ হতে যেন জাগি, গানের সুরে সেথায় তরু তৃণ যত, মাটির বাঁশি হতে ওঠে গানের মতো, আলোক সেথা দেগুয়ানি, আকাশে আনন্দবাণী, হৃদয় মাঝে বেড়াই ঘুরে, গানের সুরে তোমার কাছে এবার মাগি মরণ হতে যেন জাগি, গানের সুরে। অপূর্ব, অনেক ধন্যবাদ শম্পা যে মানে আমাদের অনুরোধটা রেখেছে। এবার আমরা মৌ সান্যাল, সাহিত্যিক নারায়ণ সান্যালের কনিষ্ঠা কন্যা,
তার গানে যাব। তার আগে আমরা জানি তার জ্যেষ্ঠা কন্যা অনিন্দিতা বসু, তিনি বিয়ের পর থেকেই পাকাপাকিভাবে ক্যালিফোর্নিয়াতেই বসবাস করেন এবং দুটি বই তার প্রকাশ পেয়েছে এবং মানে পরিবারের যে লেখার যে ধারা যেটা সেটা অনিন্দিতাদের মধ্যেই আছে। একটি আমার বাসকথা হে এবং আরেকটি স্মরণীর বালুকাবেলা। স্মরণীর বালুকাবেলা, এবং আমরা জানি যে সাহিত্যিক নারায়ণ সান্যাল খুব রবীন্দ্র ভক্ত ছিলেন, বিশেষ করে রবীন্দ্রসঙ্গীত খুব ভালোবাসতেন। এবং অনিন্দিতাদি তিনি তার স্মরণীর বালুকাবেলায় বইতে একটি ঘটনা উল্লেখ করেছেন, রচনাবলীর রূপকথা। সেটি একটু পড়ে শোনাচ্ছি, তারপরেই আমরা মোয়ের গানে চলে যাব। একদিন দেখি এক ঠেলা গাড়ি করে অনেক বই এসেছে। মাও আমি দুজনেই অবাক। ঠেলাওয়ালা একটা চিরকুট দেখাতে মা ঘর খুলে দিলেন। ঘরের এক কোণে ব্রাউন পেপারে মোড়া বইয়ের বড় বড় প্যাকেটগুলো যখন দাঁড়ালো, লম্বায় আমার মাথা ছাড়িয়ে গেল। ঠেলাওয়ালা জানালো, বাবু আগেই দাম দিয়ে দেছেন। কে এই বাবু? ওই যে পাবলিশর মনোজবাবু। তিনি কে জানার উৎসাহ আমার নেই সে বয়সে। বাবা ট্যুরে গেছিলেন। হার্ড হ্যাটটি মাথা থেকে নামিয়ে ও জুতো মোজা খুলে ঘরে ঢুকে 2-1 মিনিট দাঁড়িয়ে রইলেন সেই বইয়ের সামনে। দৃষ্টিটি আমার আজও মনে পড়ে। আমার বাবা ইমোশনাল মানুষ ছিলেন। দেখি চোখে জল টলটল করছে। ব্যাপারটা হার্ড হ্যাট পরা ইঞ্জিনিয়ার অত লম্বা মানুষটাকে ঠিক মানায় না, অন্তত আমার কাছে। ভাবলাম এরকম নরম মনের সময় আবদার বায়নাক্কাগুলো ফলপ্রসূ হতে পারে। বাবার কাছে আমার প্রশ্রয় ছিল, মার কাছে একেবারেই নয়। এই সময় যদি বলি ইংরেজি স্কুলে যেতে আমার একটুও ভালো লাগে না, বাড়ি বসে পড়াশুনো করা যায় না, ব্যাপারটা কেমন হয় বলি? বাবা, আমি আরও ইংরেজি স্কুলে যাব না। কেন রে? সিস্টাররা আমাকে চিমটি কাটেন জানো। ও মা, সে কি? তোমাকে কেন? আমি ঠিক লাইনে দাঁড়াইনি বলে। সত্যি? কই দেখি। এই তো দেখো। ও, ওটা বোধহয় মশার কামড়, চিমটি নয়। বাবার কথাই সত্যি। সেখানে সযত্নে হাত বুলিয়ে দিলেও বুঝলাম এ যাত্রায় ওটা ধূপে টিকল না। কথা ঘোরাতে চোখ বড় বড় করে বলি, রেগে বলে দন্তান্ন, যাব না তো কক্ষনো। বাবা ততক্ষণে ব্রাউন কাগজগুলো ছিঁড়ে ফেলেছেন। বেরিয়ে এলো রেক্সিনে বাঁধানো মেরুন রঙের বই। সোনার অক্ষরে লেখা রবীন্দ্রনাথ ঠাকুর। প্রথম খণ্ড, দ্বিতীয় খণ্ড, এমন করে 26টি খণ্ড রবীন্দ্র রচনাবলী। বাবার কোলে বসেই গন্ধ শুকলাম, মানে তাকে অনুকরণ করেই। সেই আশ্চর্য গন্ধ আজও মনে পড়ে। হঠাৎ মনে হলো কোথায় যেন ওটা আমার চেনা। আমার সহজ পাটেটি নিয়ে এসে মিলিয়ে দেখি একই লেখা, রবীন্দ্রনাথ ঠাকুর। কি আশ্চর্য! এ সেই বয়স যখন অক্ষরগুলি ছবি, রেখা আর লেখা মিশে একাকার। আমার সহজ পাঠটি এনে আঙুল বুলিয়ে দেখালাম। বাবা মাথা নাড়লেন। ঠিকই, ইনিই তিনি, এই সেই এক রবীন্দ্রনাথ। পরদিন এক ছুতোর এলো, নুব্জ দেহ, উটের মতো পিঠ, একটা আলমারি বানাতে আমাদের গ্রেহামসল্যান্ডের 2 কামরা ফ্ল্যাটে। ঢং ঢং খটাখট চলল সারাদিন ধরে। ছুতোরের এক অ্যাপ্রেন্টিস ছিল, সেই কাজ করত। মাস্টার ছুতোর শালমুড়ি দিয়ে ঘরের এক কোণে বসে খালি কাশত আর তাকে নির্দেশ দিত। আর আমি লাফিয়ে লাফিয়ে বলতাম, শালমুড়ি দিয়ে হক্ষ, কোণে বসে কাশে খক্ষ। চাপা কলা হলদে রঙে দেওয়ালের সঙ্গে মিলিয়ে আলমারির রং শেষ হলেই আমাতে বাবাতে বই সাজলো আলমারিতে। অনেক অনেক দিন পরে, প্রায় 30 বছর পর জেনেছিলাম সেই প্রথম রবীন্দ্র রচনাবলী আসার রূপকথাটি। সেটি ছিল বাবার প্রথম রয়্যালটির উপহার। একদিন মনোজদা জানান, নারায়ণ
তোমার কিছু রয়্যালটি হয়েছে, 100 টাকা প্রাপ্য হয়েছে তোমার। শুনে জানিস আমার গলা বুঝে এলো, কথা বলবো কি? 300 টাকা রয়্যালটি মানে এত লোক আমার বই কিনেছে। আমার প্রথম বই বকুলতলা পিএল ক্যাম্প, আমারই তো ওদের কিছু দেওয়া উচিত, এটাই তো পাঠকের উপহার, এর জন্য টাকা নেব? কি ভাবছ নারায়ণ? মনোজদা বলে ওঠেন, ভাবছি আপনার শেলফে ওই যে রেক্সিনে বাঁধানো রবীন্দ্র রচনাবলী প্রথম সংস্করণ, কত দাম হবে দাদা, খুলবে কি? এই সেই বই পরদিন ঠেলা ডেকে পাঠিয়ে দিয়েছিলেন। লিখেছিলেন তারই চেষ্টা কন্যা অনিন্দিতা সান্যাল বসু। বইয়ের নাম স্মরণীর বালুকা বেলায়। মৌদি গান গাইতে আসার আগে, মৌ সান্যাল গান গাইতে আসার আগে আমি আর একবার বলে দিতে চাই তাদের নাম, যাদের সহযোগিতা ছাড়া আজকের অনুষ্ঠান অসম্পূর্ণ থাকত। অবশ্যই মানিকতলা সম্প্রীতি যারা এই অনুষ্ঠানের আয়োজন করেছেন, সঙ্গে আছেন দেজ পাবলিশিং, করুণা প্রকাশনী, ভারতী বুক স্টল, এডুকেশন ওয়ার্ল্ড সোসাইটি সল্ট লেক।